আমরা প্রিয় তরুণ বন্ধুগণ, গান্ধী কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আমরা ভিডিও করছি ভারতীয় পণ্য বয়কট কেন প্রয়োজন, কেন ভারতীয় শাসক এবং এস্টাবলিশমেন্ট ফোর্সের আমরা বিরোধিতা করছি আমাদের দেশের জনগণ। কিন্তু সেটা আমরা বারবার বলছি যে সেটা জনগণের বিরুদ্ধে কিছু বলা না, জনগণের সঙ্গে জনগণের বন্ধুত্ব থাকবে। ভারত বাংলাদেশের এই বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। আসলে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, বাস্তবে হবে না। কেন হবে না? আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। যেমন প্রথমে একটি কথা বলে নেই, ভারতীয় পণ্য বলতে এই প্যারাশুট নারকেল তেল, ফিয়ামা পিয়ার্স সাবান, অথবা ডাবুরেট টুথপেস্ট, কোলগেট টুথপেস্ট, এইরকম হরেক রকম অনেক বিস্কুট আসে, অনেক ধরনের পণ্য আসে, খাবার পণ্য আসে, এমনকি পেঁয়াজ, এগুলো আপনারা বাদ দিতে পারেন। কিন্তু আপনারা যদি আমাদেরকে বলেন এই যে আমাদের দেশের সবচেয়ে বড় কুটির শিল্প হস্তচালিত তাঁত শিল্প, এখন এটা কিন্তু এসএমই পর্যায়েও চলে গেছে। এখানে অত্যাধুনিক মিল কলকারখানাও হয়ে গেছে, ইলেকট্রনিক জ্যাকার্ড এসছে, রেপিয়ার লুম এসছে, অনেক দূর গেছে তাঁত শিল্প। তাঁত শিল্প কিন্তু ওইখানে নাই, কিন্তু তারপরে এটাকে আমরা তাঁত শিল্প বলি কেন? তাঁতিরাই এটা করছেন, বাইরের কোনো বস্ত্র ব্যবসায়ীরা এটা করছেন না। তা এখন এই সব পণ্য যদি আমাদেরকে বর্জন করতে বলেন আমরা করব, কিন্তু আপনারা যদি বলেন যে সুতা বর্জন করতে, সেটাও করলাম, না হয় অন্য দেশ থেকে সুতা এনে দেন, কিন্তু আমরা তো রং বর্জন করতে পারবো না। আমাদের মূল যে বিষয়টা সেটা হলো যে চায়না থেকেও রং আসে, কিন্তু চায়নার রং কখনোই ভারতের রঙের সমকক্ষ না। আমরা যে নাপথল বা ফাইবার রিঅ্যাক্টিভ কালার করি, তার গুণে মানে দামে সর্বদিক থেকে ভারত অনেক ভালো। আবার অনেক কিছু সুতা আছে, অনেক কিছু রং আছে, সেটা চায়না তৈরি করতে পারে না। সুতরাং শুধু বললে হবে না, তাই না? তো এই যে আমরা একটা আমাদের যে গবেষণার কথা বলছিলাম, গত 4টা ভিডিও আমি করেছি, সেখানে হলো যে আমাদের একটা গবেষণা যার ফল বাংলাদেশের তাঁত শিল্প পেয়েছে দীর্ঘদিন যাবৎ, এবং বলতে পারেন বাংলাদেশের তাঁত শিল্প আজকে যে একটা অনন্য উচ্চতায় দাঁড়িয়েছে, এই যে টাঙ্গাইল শাড়ি, সেগুলোর পিছনে আমাদের তাঁত গবেষণা কেন্দ্রের প্রত্যক্ষ সহায়তা রয়েছে। এবং এটা আমরা ঠিক বলছি না বেঠিক বলছি, যে কেউ গিয়ে বাংলাদেশ তাঁত বোর্ড কাউরান বাজারে যে বিটিএমসি ভবন, সেখানে সেখানে গিয়ে আপনারা যে কেউ জিজ্ঞেস করতে পারেন, জানতে পারেন, কারণ আমাদের সেখানে সব কিছু ডকুমেন্টেড অবস্থায় আছে। সুতরাং এটা আমাদের বানিয়ে বলার কিছু নাই। কাউরান বাজার অত্যন্ত পরিচিত জায়গা, সেখানে সব টেলিভিশন চ্যানেল থাকে, সংবাদ মাধ্যমের সব কিছু থাকে। তারা যে কেউ গিয়ে বিটিএমসি ভবনে গিয়ে এটা জিজ্ঞেস করতে পারেন যে তাঁত গবেষণা কেন্দ্র এবং এর পরিচালক মোবারক হোসেন সরকার আসলে এগুলো করেছেন কিনা। তো যেটা আমরা বলতেছিলাম, তো ওই যে আমাদের কাপড়ের সিঙ্কেজ কেন ঠেকানো গেল, কেন আমরা ওই ফিরোজা রং এগুলো করলাম, তো সেইটা আমি শেষ করার আগে অন্য একটু দিক বলবো। সেটা হলো যে এই যে আমাদের দেশে এক সময় গ্রামীণ চেক, পরে গ্রামীণ চেকের পাশাপাশি কি হলো, ব্রাক চেক হলো, আড়ং চেক হলো, উবিনিক করলো, একটা চেক করলো, তারপরে সিরাজগঞ্জ চেক যেটা এখনও আছে। এবং এইটা কিন্তু বিশ্ববাজারে যেভাবে রপ্তানি হয়েছিল সেটা বলার মতো না। তো সেইটার ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে সেটাও কিন্তু আমাদের হাত দিয়ে হয়েছে। পরে গ্রামীণ চেক ফাইন্যান্স করেছে, ব্রাক ফাইন্যান্স করেছে, তারা এটা করেছে, কিন্তু সম্পূর্ণ সহায়তা, কারিগরি সহায়তা থেকে শুরু করে মূল বিষয়গুলো। এবং গ্রামীণ চেক ব্রাক চেকের একদম আদি প্রথম জন্মস্থান হলো উল্লাপাড়া, বালসাবাড়ি, যেখানে আমার গ্রামের বাড়ি, আমাদের জন্ম বেড়ে ওঠা সেই জায়গাটাতে। সুতরাং আমরা একটা কথা বলি যে এইটা করতে গিয়ে এই গ্রামীণ চেকের আবার বিষয়টা, এবং এই যে সুতা মার্সেরাইজেশন, কারণ কটন কিন্তু আহমেদাবাদ বা সুরাটে তৈরি হয় না। কটন সুতাটা মেইনলি চেন্নাই, আগে যেটাকে আমরা মাদ্রাজ বলতাম, সেই মাদ্রাজে বেশিরভাগ ভারতীয় যে সুতি শাড়ি বলেন আর সুতি কাপড় চোপড় বলেন সেটা যেমন তৈরি হয়, কিন্তু মূলত সুতা কটন ইয়ার্নের যে বিষয়টা, স্পিনিং মিলগুলো, সেগুলো ম্যাক্সিমাম হলো চেন্নাইতে, এখন যেটা চেন্নাই বলি, মাদ্রাজে। এবং সালেম বলে একটি জায়গা আছে, সর্বোচ্চ মানের সুতা সেখানে তৈরি হয়, সেই সালেমে। তো এখন এই গ্রামীণ চেকের মূল কনসেপ্ট কিন্তু মাদ্রাজ ফ্যাব্রিক। মাদ্রাজ ফ্যাব্রিক বহু অন্তত 100 বছর আগে থেকে এটা চলতো। এবং গত যেই সময়টাতে ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, তারপরে ধরেন 75 বছর এখন চলে গেছে, এই স্বাধীন হওয়ার পর থেকেই মাদ্রাজ চেক চলে আসছে ইউরোপ আমেরিকার বড় বড় বাজারে। এবং সেখানে মাদ্রাজ চেক যখন হাতের তাতে তৈরি হতো, সেই কাপড়গুলো
এত বেশি দামে সেই চেকসগুলো আমরা আপনাদেরকে দেখাবো, কোথা থেকে গ্রামীণ চেকের উৎপত্তি, ব্র্যাক চেকের উৎপত্তি বা অন্যান্য চেকের উৎপত্তি। আমরা এই দুটো ভিডিও করার পরে আমরা একটু ডকুমেন্টেশনে যাব। হ্যাঁ, আমি হয়তো ভিডিও এডিট করতে পারি না, আমরা ওইভাবে কাগজপত্র দেখাতে পারবো না, কিন্তু আমাদের কাছে প্রচুর ডকুমেন্টস রয়ে গেছে যেগুলো ম্যাগাজিন আকারে, যেই ম্যাগাজিনগুলোও আমরা ওই 1982 সাল থেকেই আমরা সংগ্রহ করেছি। দেশি বিদেশি আমেরিকান ম্যাগাজিন আছে, ব্রিটিশ ম্যাগাজিন আছে, এবং বাংলাদেশের যে বিচিত্রা পরে 2000 হয়েছে, তারপরে এ সপ্তাহের সাপ্তাহিক হয়েছে। সেখান থেকে ডকুমেন্টেড অবস্থায়, আমরা লিখিত অবস্থায় আপনাদেরকে দেখাবো যে কিভাবে গ্রামীণ চেকের কনসেপ্ট আসছে, গ্রামীণ চেকের জন্ম হয়েছে, ব্র্যাক চেক হয়েছে, এবং এ দুটো চেক কিন্তু বিশ্ব মাতিয়েছে, এবং ওই মাদ্রাজ ফ্যাব্রিককে অনেক অনেক আগে থেকে এটা উত্তীর্ণ হয়ে গেছে আর কি। কিন্তু আমাদের কাজগুলো কোথায় করতে গেছে? আমরা কিন্তু যখন অ্যাসোসিয়েশন থেকে গিয়েছি তখন প্রথমে কিন্তু আমরা চেন্নাইতে গিয়েছি। চেন্নাই তখন মাদ্রাজ ছিল, মাদ্রাজ এবং সালেমে গিয়েছি, এবং আমাদের যাবার পরপরই বাংলাদেশের যে একজন সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম বীর উত্তম, আমাদের কিছু কিছু রেফারেন্স তো দিতেই হবে। তিনি বাংলাদেশ তাঁত বোর্ডে যখন চেয়ারম্যান ছিলেন, তিনিও তার একটা টিম নিয়ে যে ভারতীয় হ্যান্ডলুম কিভাবে এগিয়ে যাচ্ছে, কেন আমরা পিছিয়ে আছি, এবং আমাদের হ্যান্ডলুম সেক্টরকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ভারতের সহায়তা নেবে। তিনি কিন্তু বীর উত্তম, এবং তিনি সেক্টর কমান্ডার, এবং তিনি কেমন মানুষ, তিনি বাংলাদেশের মন্ত্রী হয়েছিলেন, সকলেই জানেন। অত্যন্ত মেধাবী, সৎ, এবং তার মতো সৃজনশীল এবং ভালো মানুষ। আমাদের তো তার পক্ষে বলাই, তার সম্পর্কে বলা এটা বাহুল্য, এটা বলতে পারি না আমরা, কিন্তু তার সঙ্গেও আমরা কাজ করেছি অল্প সময়ের জন্য হলেও। কিন্তু তিনি যে কিভাবে তাঁত শিল্পের জন্য, এবং এ পর্যন্ত বাংলাদেশে তাঁত বোর্ড গঠিত হওয়ার পরে উনি যে একটা এক্সটেন্সিভ কম্প্রিহেন্সিভ রিপোর্ট এই ভারতে ঘুরে এসে তৈরি করেছে, সেই রকম একটি রিপোর্ট আর অন্য কেউ তৈরি করতে পারে নাই। আমরা কিছুটা করেছি আলাদা আঙ্গিকে, তার আঙ্গিকটা একটা প্রশাসনিক দিক থেকে তিনি করেছেন, কিন্তু তিনি যে রিপোর্ট জমা দিয়ে গেছেন সেই 82-83 সালে যখন উনি ছিলেন চেয়ারম্যান, বোধহয় 84 দিকে হবে বা 85 হবে, এখনও পর্যন্ত সেই ধরনের কোনো রিপোর্ট কেউ আর সাবমিট করতে পারেনি, অন্য কোনো চেয়ারম্যানরা এইসব চিন্তাই করতে পারেনি, যেটা মেজর রফিকুল ইসলাম বীর উত্তম করেছেন। সুতরাং এটাও ভাববেন না যে আমাদের কাছে তথ্য নাই। আমরা এই যে অ্যাসোসিয়েশনের কথা বলেছি, এফবিসিসিআই এর কথা বলেছি, কাজে আমরা যে উড়ে এসে একটা কথা বলছি তা কিন্তু না, আমাদের গোড়া কিন্তু শক্ত। আমরা যে গ্রামে কাজ করছি, আমরা গ্রাম থেকে শহরে গেছি লেখাপড়া করতে ঠিকই, কিন্তু বলতে পারেন আমরা উপর থেকে নিচে এসেছি। ওই ঢাকা ইউনিভার্সিটি বলেন, বিশ্বের আরও অনেকগুলো জায়গায় আমাদের যাবার সুযোগ হয়েছে। জার্মানির লুডিক্সে গেছি, আহমেদাবাদ ইউনিভার্সিটিতে গেছি, আটিরা বলে একটা জায়গা আছে, আহমেদাবাদ টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যাসোসিয়েশন, সেখানে দীর্ঘ সময় আমরা কথা বলেছি, কাজ করেছি। কাজে আমাদেরকে আবার ওইভাবে আমরা শ্রমিক বলে এটা ভাববেন না যে আমাদের কাছে তথ্য নেই, আমাদের তথ্যগুলো শ্রমিকদের মতোই, খুব দুর্বল তথ্য না, এটা ভাবার কোনো দরকার নেই। আমাদের কাছে এমনও তথ্য আছে যেগুলো সিপিডি বা আরও অনেক প্রতিষ্ঠান আছে, এইস মনসুর ওনার আছে, জিল্লুর রহমান হোসেন, জিল্লুর রহমান সাহেবকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, তার কাছে আছে, দেবপ্রিয় দাদুকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু তাদের সাথে আমাদের নীতিগত কিছু দূরত্বের বিষয় আছে। সুতরাং আমরা গ্রামে বসে থাকলেও, এই যে এখন সাদতপুর থেকে বসে কথা বলছি, তার মানে এই না আমাদের কাছে তথ্য নেই, আমরা কোথাও যাইনি, আমরা একটু তাঁতি, এই জন্য আমাদের দরদ দিয়ে গেছে কি যে তাঁতের সুতা রং যেহেতু ভারত থেকে আসে, আবার শাড়িও ভারতে যায়, তাইলে আমাদের ভারতের পক্ষে কথা বলতে হবে না, নট দ্যাট, এইটা না। আমরা সামগ্রিকভাবে দেশের উন্নয়ন নিয়ে কাজ করি, এবং আমাদের কাজের জায়গা হলো গ্রামীণ, ক্ষুদ্র ও কুটির শিল্প, এবং সুবিধাবঞ্চিত যারা মানুষ, যারা অবহেলিত, যারা এগোয়ার পথ পাচ্ছে না, তাদের জন্য আমরা কাজ করছি। এবং এখন না, আমরা ডকুমেন্টস করে আসতেছি 2015 সাল থেকে গান্ধী কেন্দ্রের পক্ষ থেকে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, একটু ধৈর্যচ্যুতি হয়তো আপনাদের ঘটতে পারে, কিন্তু বিষয়টা বুঝতে হবে যে কেন আমরা ভারতের শাসকদের বিরোধিতা করতে পারি, এস্টাবলিশমেন্ট ফোর্সের বিরোধিতা করতে পারি, কিন্তু আমরা ভারতীয় জনগণ, তাদের যে কর্মকাণ্ড, তাদের যে শিল্প উৎপাদন বা সার্ভিস সেক্টরে যা কিছু আছে, তাদের চিকিৎসা, এই সব জায়গায় আমাদের যেতে হয়, তাদের থেকে আমাদের কনসেপ্ট নিতে হয়। আবার তারাও কিন্তু আমাদের কাছ থেকে নানা কনসেপ্ট নিয়ে কাজ করেন। যখন তারা সুতা তৈরি করেন, বিভিন্ন রকমের ডাইভার্সিফিকেশন করেন,
তখনও কিন্তু তারা আমাদের কাছ থেকে তথ্য নেন এবং সেই তথ্য অনুযায়ী তারা কাজগুলো করেন, পরে ডেলিভারি দিয়ে থাকেন যে এই সুতা আমরা এইভাবে দিলাম। অনেক সময় এগুলো ভুল হয়ে যায়, আমরা ট্রায়াল করে আবার বলি যে না আরও মান উন্নয়ন করতে হবে, তারা করে। তাদের হাতে সুযোগ রয়েছে, তারা সুতা তৈরি করতে পারেন, তারা রং তৈরি করতে পারেন। তো ভারতের জনগণের সঙ্গে যোগাযোগের বিষয়টা আমাদের এই রকমের। হ্যাঁ, অনেকে যেমন চিকিৎসা করতে যান, মার্কেটিং করতে যান, বিশেষ করে বেড়াতে যারা যান, আমাদের বেড়ানো, আমরা তো দীর্ঘকাল সেখানে আমাদের কাজের সূত্রে গিয়েছি, সেটাই একটা বেড়ানোর কাজ হয়ে গেছে। কিন্তু আমরা এখন যে কথাটা বলবো সেটা হলো এই যে চেন্নাই, মাদ্রাজ, সালেম, মাদ্রাজ চেন্নাই হয়েছে, তারা অনেক নাম পরিবর্তন করেছেন, কিন্তু সেখানকার স্পিনিং সেক্টর না দেখলে সেটা সাধারণ মানুষ বুঝতে পারবেন না। হয়তো আমাদের এখানে যারা ভালো স্পিনিং করেছেন তারাই কেবল সেখানে গিয়েছেন, দেখেছেন। আবার যারা চিকিৎসা করতে চেন্নাই যান তাদের তো হয়তো ওই সুযোগ হয় না। কিন্তু এটা বুঝতে হবে যে কিভাবে মাদ্রাজ ফ্যাব্রিক্স গ্রামীণ চেকে রূপান্তরিত হলো। এবং গ্রামীণ চেকের কথা আমরা কেন বলছি, ব্রাক চেক একই প্রকল্প, দুজন একইভাবে করেছে, একইভাবে তারা এক্সপোর্ট করেছে এবং দুই প্রতিষ্ঠানেই বিবি রাসেল কাজ করেছেন ডিজাইনার হিসেবে। তারা মনে করেছেন যে এই ড্রেস করার ক্ষেত্রে তিনি বড় অবদান রাখতে পারবেন। হ্যাঁ, তার সে সুযোগ ছিল, তিনি হয়তো করেছেন, সেটা এখানে প্রাসঙ্গিক না। কিন্তু প্রাসঙ্গিক যে বিষয়টা সেটা হলো যে ভারতের সাথে আমাদের যে পারস্পরিক যে যোগাযোগ উৎপাদনশীলতার ক্ষেত্রে, আমরা যদি ডিজাইনিংয়ের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটাকে তো শুধু ওইভাবে দেখলে হবে না। সেটা তো শুধু প্যারাশুট নারকেল তেলের যে দেখলে হবে না, প্যারাশুট নারকেল তেল আর ওই রেড, ডাবুরের হানি, ডাবুরের চ্যবনপ্রাশ কি, এটা সেটা দিয়ে দেখলে হবে না। দেখতে হবে অনেক বড় আঙ্গিকে, এবং সেটা দেশের সাথে দেশের পারস্পরিক স্বার্থ। আমরা যখন 1000 কেজি সুতা কিনি, আমাদের শুধু একা লাভ হয় না, তাদেরও লাভ হয়। এইভাবেই দেখতে হবে, লাভটা পারস্পরিক। হ্যাঁ, তারা যে বাণিজ্যের ক্ষেত্রে যে অন্যায্য বিষয়গুলো হচ্ছে সেগুলো সম্পূর্ণ সরকার, তার জন্য সরকারকে ধরে। যখন থেকে এটা শুরু হয়েছে, যেই সময়কাল থেকে এই যে বৈষম্য, ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য বৈষম্য বা আমাদের ন্যায্য হিসাবে তারা দেন, এটা এখান থেকে না, 1972 সাল থেকেই হয়েছে। বঙ্গবন্ধু কেন তাদের ওই তাড়াতাড়ি করে দ্রুত তাদের সামরিক বাহিনী সরিয়ে নিতে বলছেন, সেগুলো বোঝেন, বুঝতে হবে। বঙ্গবন্ধুর মতো করে তারা এখন আমরা বলতে বাধ্য হচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবতে পারবেন না, তিনি যত বড় নেতাই হয়ে থাকেন না কেন, আর আওয়ামী লীগে যত বড় নেতাই থাকুক, বঙ্গবন্ধু তাজউদ্দিন, তার উপরে ওইভাবে ভাবার কোনো লোক নেই। এই যে এখন আমাদের ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব বেঁচে আছেন, তিনি বলতে পারবেন, তার সমসাময়িক লোকেরা বলতে পারবেন। সুতরাং এগুলো বুঝে শুনে কথা বলতে হবে যে কোথা থেকে কিভাবে কি হয়। তো সেটা না বুঝতে পারলে হবে না। তো আমরা কেন এই চেন্নাইয়ের কথাটা বললাম, যে আমরা যখন ভারতের আহমেদাবাদ, সুরাট, মুম্বাই এবং বেনারস, কলকাতার কথা বললাম, তখন যারা কটন নিয়ে কাজ করেন তারা হয়তো একটু ভুল বুঝতে পারে। ওই সময়টাতে আমরা আসলে ওইটাই আমাদের প্রথম বলা দরকার ছিল, এটা বললাম। কিন্তু এখন যেটা হলো যে আমাদের এই যে সুতা মার্সারাইজেশন, এবং সেই মার্সারাইজেশনের মেশিনগুলো কিন্তু আমরা গিয়ে, হ্যাঁ, সুরাট আহমেদাবাদে আছে খুবই অল্প, কিন্তু এইটা খুব অর্গানাইজড ওয়েতে আছে মাদ্রাজে, তারাই আবার আমাদেরকে কিন্তু বলেছেন। তবে মাদ্রাজ ফ্যাব্রিক্সের বিষয়টা আমি একেবারে 1980 সাল থেকে প্রথম থেকেই জানতাম। আপনারা জানেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বা আশেপাশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, বুয়েট থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে, আমাদের যেরকম পাঠ্যপুস্তকের জন্য আমরা সবাই যেরকম নীল খেতে যেতাম বইপত্র কেনার জন্য, বিশেষ করে যারা পয়সা বাঁচাতে চাইতেন পুরাতন বই কেনার জন্য, ঠিক একইভাবে আমাদের এই যে ম্যাগাজিন বলতে যা বোঝায়, দেশি এবং বিদেশি কিছু ম্যাগাজিন আপনারা হয়তো জানি না, এখন অনেক দিন চলে গেছে, কিন্তু যেটা নিউ মার্কেটের দক্ষিণ গেট, আজিমপুরের দিকে যে গেটটা, সেই গেটের আশেপাশে এবং পূর্ব গেটেও ছিল, কিন্তু দক্ষিণ গেটটাতে অসংখ্য এরকম পত্রিকার দোকান ছিল, যারা আমেরিকা, ইউরোপের খুবই মডার্ন ভোগ পত্রিকা বলেন, কসমোপলিটান বলেন, বা ভারতীয় পণ্য তো ছিলই। এবং আমরা সেখান থেকেই কিন্তু প্রথমে এই যে ফ্যাশন ম্যাগাজিন, তারপরে যেটাকে প্যাটার্ন কার্ড বলে, এগুলো ডিজাইনের, এইসব কিছু আমরা সংগ্রহ করেছি। তো বিষয়গুলো অনেক বিস্তারিতই আমরা বলবো ধীরে ধীরে, কেননা এখন বলার সময় এসছে, যেহেতু প্রসঙ্গ এসছে। সুতরাং ওই ভারতে ওই আমাদেরকে যাবার বিষয়গুলো ওইভাবে দেখতে হবে। এখানে সংকীর্ণ দৃষ্টি দিয়ে
ক্ষুদ্র দৃষ্টি দিয়ে যদি দেখেন সেটা। আমরা কিন্তু বারবার বলেছি প্রত্যেকটা ভিডিওতে, আমরা বলেছি যে আমরা এই পণ্য বর্জন মানে আমরা একটা মেসেজ দিতে চাই, তাদেরকে বোঝাতে চাই যে বাংলাদেশের মানুষ সাধারণ, ইভেন বহু আওয়ামী লীগের মানুষ এখন ধীরে ধীরে তাদের ভেতরে এই ক্ষুব্ধতা, যদিও তাদের দলকে এইভাবে আনা হচ্ছে, কিন্তু শুধু সেইটা দেখলে হবে না, সবাই তো দলান্ধ না। একটা জিনিস মনে রাখবেন, আওয়ামী লীগ অনেক বড় দল, বিএনপিও অনেক বড় দল, এবং এই দুই দলের মধ্যেই সবাই দলান্ধ, সবাই দলদাস এরকম ভাবার কোনো কারণ নাই। ঠিক আছে, সুতরাং জিনিসগুলোকে ওইভাবে দেখতে হবে।